নমস্কার। আজ আপনাদের সামনে পরিবেশন করছি নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত রাঘবের জয়যাত্রার চতুর্থ পর্ব। এমনি করে সুখে দুঃখে রাঘবলালের আরো কিছুদিন কাটল, কিন্তু মনের অস্বস্তি যেন কিছুতেই কাটে না। বৃন্দা সিং আর তার দলবলের মতিগতি কিছু বোঝা যাচ্ছে না। আপাতত বেশ আছে, রুটি পাকাচ্ছে, খাচ্ছে দাচ্ছে, ভালো মানুষের মতো দূরের গঞ্জে গিয়ে এটা ওটা কিনে আনছে, আর এক একদিন বেশ ঢোল বাজিয়ে প্রাণ খুলে গান গাইছে। আর রঘু কুস্তি করছে, লাঠি খেলছে, ডন বৈঠক দিচ্ছে। এর মধ্যেই তার থলথলে ভুঁড়ি উধাও হয়েছে, গোলগাল মুখ ভেঙে চওড়া হয়ে উঠেছে চোয়ালের হাড়, ছাতি বেড়ে গেছে অনেকখানি, হাতের গুলি শক্ত হয়ে উঠেছে। এখন কিষানলাল তার সঙ্গে লাঠি খেলে। রঘু যখন ডান হাতে বাঁ হাতে চারের মতো ঘুরিয়ে তার মার আটকায়, তখন কিষানলাল খুশি হয়ে বলে, বহুত আচ্ছা, বহুত আচ্ছা। আর মুরলি সবচেয়ে খুশি, বলে, রঘুয়া, আর একটু বড় হলে তুই আমাদের সবার চাইতে জোয়ান হয়ে উঠবি, কেউ দাঁড়াতে পারবে না তোর সঙ্গে। এসব ভালো, খুবই ভালো, কিন্তু কিন্তু যেই রাত হয়, বনের উপর কালো ছায়া নামে, তারপর গাছপালাগুলো অন্ধকারে ভুতুড়ে হয়ে যায়, তখন রাঘবের মনের উপরেও ছায়া পড়তে থাকে। আরো রাত বাড়ে, ঝাঁ ঝাঁ করে ঝিঝির ডাক উঠে সমস্ত বনটাকে যেন করাতের মতো চিরতে থাকে। কোথায় কি সব পাখি ডাকে, কুক কুক কুক। মোটা গলায় মধ্যে মধ্যে হুতম প্যাঁচা সাড়া তোলে, শেয়ালের আলাপ আসে, আর কখনো কখনো সব ছাপিয়ে অনেক দূরে গুম গুম করে শোনা যায় বাঘের ডাক। সেই তখন রাঘবের ভয় করে না, কান্না পায়, মার কথা মনে পড়ে, বাবার জন্য ভারী কষ্ট হয়। বাবার যেসব কথা সে তখন শুনেও শুনতো না, সেইগুলোই তার কানে বাজতে থাকে। তুই আমার একমাত্র ছেলে, তোর উপরেই তো আমার সব ভরসা। দুদিন পরে বুড়ো হয়ে যাব, দোকানপাট আর দেখতে পারবো না, তখন তুই ছাড়া কে আমার পাশে এসে দাঁড়াবে, কে আমাদের দেখবে, কে দুমুঠো খেতে দেবে? তুই মানুষের মতো মানুষ হ, তোকে লেখাপড়া শিখিয়ে বড় করবার জন্যে আমার শেষ পয়সাটা অবধি আমি খরচ করব। আরো মনে পড়ে, ক্লাসে মাস্টার মশাই বিলেতের কোন এক বড় লোকের গল্প বলেছিলেন। তার বাবাও ছিলেন সামান্য দোকানদার। একদিন তার অসুখ করেছিল। ছেলেকে বললেন, তুই আজ দোকানে যা। আদুরে ছেলে জবাব দিলে, এত রোদ্দুরে আমি যেতে পারবো না। বাবা আর একটি কথাও বললেন না, সেই অসুখ নিয়েই রোদের মধ্যে দোকানে চলে গেলেন। বড় হয়ে সেই ছেলেটির সেজন্য এত অনুতাপ হয়েছিল যে রোজ দুপুরে মাথায় টুপি খুলে কিছুক্ষণ রোদ্দুরে দাঁড়িয়ে থেকে ছেলেবেলার সেই অপরাধের শাস্তি নিত। বাবার কথা, মাস্টার মশাইয়ের কথা তখন রঘুর এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে গুলতির মতো ছিটকে বেরিয়ে চলে গেছে। সকালে ঘুম ভেঙেই ভাবতো, এখন কি খাবো, সরপুরিয়া না সরভাজা? দুপুরে থালার পাশে 12 রকম রান্না সাজানো থাকতো। বিকেলে 5-7টা চমচম আর এক ভার আবৃত ছিল বাঁধা জলযোগ। আর রাত্রিরে খাওয়া খাওয়া আর খাওয়া। ওই তখন একমাত্র লক্ষ্য, যাকে বলে ধ্যান জ্ঞান তপস্যা। কে শুনছে বাপের কথা, মাস্টারের কথা? চিরজীবন এমন করে খেয়েই দিব্যি কেটে যাবে। কিন্তু রাতের বেলা বনের মধ্যে করাত চেরার মতো আওয়াজ করে যখন ঝিঝি ডাকে, যখন বাঘের ডাকে সমস্ত বলরামপুরের জঙ্গল গুম গুম করে ওঠে, যখন একা খাটিয়ায় রাঘবলালের আর ঘুম আসে না, তখন তার চোখ দিয়ে
জল পড়ে। তারও সেই টুপি খুলে রোদ্দুরে দাঁড়াবার মতো একটা কিছু করতে ইচ্ছে হয়। যদি সে কোনোদিন বাড়ি ফিরতে পারে তাহলে খাওয়ার কথা আর ভাববে না, বাবার কথা শুনবে, লেখাপড়া শিখে মানুষ হতে চেষ্টা করবে। অথচ ফিরতে সে কি কোনোদিনই পারবে? আর বৃন্দা সিং এর চোখ এখন হাজার হাজার জোনাকি হয়ে পাহারা দেয়। এই বন থেকে সে প্রাণ নিয়ে বেরুতে পারবে না। ভয়টা আরো ঘন হয়ে রাঘবের বুকে চেপে বসতে চায় যখন অনেক রাত পর্যন্ত গোল হয়ে বসে। আর দলবল নিয়ে বৃন্দা সিং চাপা গলায় ফিস ফিসিয়ে আলোচনা করে। তখন ওদের মুখগুলোকে মানুষের বলে বোধ হয় না, বাঘের মতো দেখায়। রাঘব বুঝতে পেরেছে ওরা কি একটা ভয়ঙ্কর ডাকাতির মতলব আসছে। আর তখনই রঘুর রক্ত আতঙ্কে ঠান্ডা হয়ে যায়। শেষ পর্যন্ত তার জীবন ডাকাতের দলে কাটবে, যারা মানুষ মারে, লুট করে, ফাঁসির আসামি হয়, দ্বীপান্তরে যায়। মুরলিকে জিজ্ঞেস করে, কি করি ভাই? মুরলি বলে, জানি না, চল না পালাতে চেষ্টা করি। কালী মাইজির মন্দিরে নিয়ে গিয়ে বলি দিয়ে দেবে, সেও ভালো, কিন্তু কিছুতেই ডাকাত হতে পারবো না। মুরলি একটু চুপ করে থাকে, ওর চোখ দুটো ছল ছল করে। পালিয়েই বা কি হবে? তোর নয় ঘর আছে, আমার কে আছে? আমি কার কাছে থাকবো? কেন আমাদের বাড়িতে থাকবে? আমার বাবা মা খুব ভালো লোক, তোমাকে কত আদর করবে, দেখে নিও। মুরলি আবার চুপ করে থাকে, তারপর বলে, না, সর্দারকে ছেড়ে আমি যাব না। তুমি সর্দারকে ভক্তি করো? ওই রকম ভয়ঙ্কর লোকটাকে? জানি না, খুব ছোটবেলায় বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম। কোন গ্রাম, বাপের নাম কি, কিছুই মনে নেই, কিন্তু সেই থেকে সর্দার আমায় মানুষ করেছে। নেমো খারামি করতে পারবো না আমি। রাঘব অবাক হয়ে তাকিয়ে থাকে মুরলির দিকে। এই ছেলেটাকে সে বুঝতে পারে না। এমন সময় হয়তো দাঁত বের করে এসে হাজির হয় ভুট্টারাম। লোকটাকে দেখলে গা জ্বলে যায়। কি মতলব আটা হচ্ছে দুজনে? খৈনি খাওয়া কালো কালো দাঁত দেখিয়ে ভুট্টারাম জানতে চায়। মুরলি বলে, তা দিয়ে তোমার কি দরকার? দরকার কিছুই নেই, কিন্তু এই রঘুয়াটা ভারী বদমাস। একদিন আমি ওর বদন বিগড়ে দেব। রঘু মুরলির পাশে সরে আসে। মুরলি বলে, কেন, কি করেছে ও? আমার গায়ে সজারু ছেড়ে দিয়েছে, আর তুমি ওর খাটিয়ায় ব্যাং ছেড়ে দাওনি বুঝি? চুপ রাহো। ভুট্টারাম খৈনি খাওয়া দাঁতগুলোতে খিচিয়ে বলে, तू भी पहला नंबर का बिच्छू है, एकदम जान से मार देगा, तो आओ। ভুট্টারাম নাক ফুলিয়ে গড় গড় করে ওঠে। একবার হাঁটু দুটো থাবড়ে তৈরি হয় কুস্তিগিরের মতো, তারপর বুনো মোষের মতো ঝাঁপিয়ে পড়তে চায় ওদের দিকে। ঠিক তক্ষুনি চেঁচিয়ে ওঠে মুরলি, হা হা হা, দেখো দেখো ভুট্টারাম, তোর পায়ের কাছে একটা কাকড়া বিছে। আরে বাপ বলে ভুট্টারাম তিরিং করে লাফ মারে একটা, আর সঙ্গে সঙ্গে শুকনো ডাঙাতে পা পিছলে দড়াম করে রাম আছাড়। তখন রঘু আর মুরলিকে কে পায়। হাসতে হাসতে দুজনে টেনে দৌড়। আর ওদের ধরতে না পেরে পেছন থেকে চেঁচিয়ে গাল দিতে থাকে ভুট্টারাম, एकदम मार देगा, जान ले लेगा, टिकी उखाड़ देगा, ये बात हम कभी नहीं भूलेगा। দুপুর বেলা কে যেন কোন দিকে চলে যায়।
রঘু বুঝতে পারে না। এই পুরো বাড়িটা অন্তত ফাঁকা হয়ে যায় তখন। কিষানলাল কি ভুট্টারামের মতো দু একজন হয়তো বা খাটিয়া পেতে ভোস ভোস করে ঘুমায়। বাকি মানুষগুলোর কোনো পাত্তা পাওয়া যায় না। এমনকি মুরলি পর্যন্ত কোথায় যেন কোন দিকে চলে যায়। তখন রঘু আপন মনে বেড়াতে বেরোয়। খুব ঘন বন যেদিকে, সেদিকে যায় না। সেই চিতাবাঘটার কথাটা এখনো মনে আছে তার। সে কি সহজে বলবার মতো? মানুষের পায়ে চলা পথ লক্ষ্য করেই সে এগোয়। দেখে ফুল ফুটেছে, পাখি ডাকছে, খরগোশ ছুটে পালাচ্ছে। রঘুর মনে পড়ে স্কুলে যাওয়ার রাস্তাটাকে। গঙ্গার ধার দিয়ে লাল কাকরের পথ, তার দুধারে ঝাউয়ের শোঁ শোঁ আওয়াজ আর কৃষ্ণচূড়ার ফুলে একাকার। সব এখন স্বপ্নের মতো লাগে। আজও রঘু এমনি করে নিজের মনে চলেছিল। হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। হে কি, হে কোথায় এলো সে? একটা পুরানো মন্দির, তার গা বেয়ে বট গাছ উঠেছে। তবু মন্দিরটা বেশ পরিষ্কার মনে হয়। লোকের আসা যাওয়া আছে এখানে। মন্দিরের সামনেই একটা দিঘি, পদ্ম ফুলে আর কলমি শাকে ছাওয়া। ৮-১০টা ফাটল ধরা সিঁড়ি নেমে গেছে সেই দিঘিতে। বেশ জায়গাটা তো। রঘু গুটি গুটি পায়ে মন্দিরের দিকে এগোলো। ভেতরে আধো অন্ধকার। তবু রঘু দেখতে পেল বেদির উপর কালো পাথরের কালী মূর্তি। লক লক করছে লাল টকটকে জিভ। চোখ দুটি কিসের তৈরি কে জানে, যেন ছক ছক করে জ্বলছে। হাতে টিনের খড়গ নয়, আসল খাঁড়া একখানা। তার এক কোপে মানুষের গলা নামিয়ে দেওয়া যায়। তাহলে এই সেই বৃন্দা সিং এর কালী মন্দির। দরকার হলে যেখানে সে নরবলি দিতে পারে। কালী মূর্তিকে প্রণাম করবে কি? এখান থেকে এখন ছুটে পালাতে পারলে বেঁচে যায় রাঘবলাল। কিন্তু পালাতে পারল না। কে যেন দুটো গজাল ঠুকে তার পা দুটোকে সেইখানে আটকে দিলে। রঘু দেখল ঠিক যেন কালী মূর্তির পিছন থেকে বেরিয়ে এলো স্বয়ং বৃন্দা সিং। রঘুয়া! বাজের মতো গলায় বৃন্দা সিং ডাকলো। রঘু কাঠ, গলা দিয়ে তার স্বর ফুটছে না। তু ইয়া কিউ আয়া কিউ? হ্যাঁ? বৃন্দা সিং এর চোখ দুটো আগুনের ভাঁটার মতো ঘুরতে লাগলো। কাহে? বৃন্দা সিং যেভাবে পা বাড়ালো তাতে মনে হলো এক্ষুনি সে দুটো সাঁড়াশির মতো হাত দিয়ে গলা টিপে ধরবে। রঘু একভাবে দাঁড়িয়ে রইল, যেন তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। ঠিক তক্ষুনি রঘু চেঁচিয়ে উঠল, সদর সদর, তোমার মাথার উপর সাপ! লাফিয়ে সরে গিয়ে বৃন্দা সিং দেখে ফাটা দেওয়ালের ভিতর দিয়ে একটা গোখরু ফনা তুলেছে। আর একটু দেরি হলেই তার কপালে ছোবল বসিয়ে দিত। তীর বেগে কালীর হাতের খাড়াটা খুলে নেয় বৃন্দা সিং। এক কোপে সাপের মাথাটা ৩ হাত দূরে ছিটকে পড়ল। আর ঘন ঘন নিঃশ্বাস পড়তে লাগলো বৃন্দা সিং এর। তোকে মাফ করলাম, আর তুই আমার জান বাঁচালি, এ কথা কোনো দিনও আমি ভুলবো না। রাঘবের ভয় তখনও কাটেনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে সে দেখছিল কুচকুচে কালো সেই প্রকাণ্ড সাপটার শরীরটা দেওয়ালের ফাটলের ভিতর থেকে বাইরে ঝুলে পড়ছে একটু একটু করে। তখনও থর থর করে কাঁপছে। তার কাটা গলা দিয়ে ফোঁটায় ফোঁটায় রক্ত ঝরছে। তারপর এক সময় ঝুপ করে এক বান্ডিল দড়ির মতো সাপটা মেঝের উপর খসে পড়ল। বৃন্দা সিং কয়েকটা শুকনো ফুল পাতা কুড়িয়ে খাড়াটা মুছে ফেলল। কালী মূর্তির হাতে সেটা আবার বসিয়ে দিয়ে এসে দাঁড়ালো রাঘবের পাশে। কাঁধে হাত রেখে ডাকলো, রাঘবা। রঘু চুপ করে রইল। সর্দার বললে, ঠিক আছে, খালি মাইজি আজ তোকে পাঠিয়েছিলেন এদিকে।
নইলে ওই সাপটা আমার কপালেই ছোবল বসিয়ে দিত। দুনিয়ার কোনো রোজাই আমায় বাঁচাতে পারতো না। রঘু হাসতে চেষ্টা করলো, হাসতে পারল না। বুকটা তখনও সমানে ঢিপ ঢিপ করছে তার। সর্দার বললে, হায় আমার সঙ্গে। দুজনে বনের পথ ধরে আড্ডার দিকে এগিয়ে চলল। বৃন্দা সিং এর কর্কশ গলাটা নরম হয়ে গিয়েছিল। জিজ্ঞেস করলো, তোর মা বাপের কাছে ফিরে যেতে ইচ্ছে হয়? রঘুর চোখে জল এসে গেল। হাতের পিঠে চোখটা মুছে বললে, ফিরে গিয়ে কি করবি? ভালো করে লেখাপড়া শিখবো, স্কুলে যাব। বাপের দোকানে মিঠাই চুরি করে খাবি না? রসগোল্লা, মুন্ডা, দহি, ছানার জিলাবি। তা যদি না হতো, তাহলে কি সে এই বলরামপুরের জঙ্গলে এমন ভাবে এসে পড়তো এই ডাকাত দলের পাল্লায়? না, ওসব আর খাবো না। বৃন্দা সিং হেসে বললে, কেন, অরুচি ধরে গেল? তা নয়, ওসব বেশি খেলে পেটে চর্বি হয়ে যায়, বুদ্ধি মোটা হয়। ঠিক বাত আছে। সর্দার একটু হাসলো, তারপর গম্ভীর ভাবে কি যেন ভাবতে লাগলো। রঘু কিছুক্ষণ সঙ্গে সঙ্গে চলল। শেষে আর থাকতে না পেরে ডাকলো, সর্দার। বৃন্দা সিং যেন ঘুম থেকে জেগে উঠল। কি বলছিস? আমায় সত্যি ছেড়ে দেবে? দেশে চলে যেতে দেবে? ভেবে দেখবো। সর্দার আবার অন্যমনস্ক হয়ে গেল, যেন নিজের সঙ্গেই কথা কইতে লাগলো সে। জানিস রঘুয়া, আমিও ইচ্ছে করে ডাকু হইনি। কোনোদিন যে আমাকে এই পেশা নিতে হবে সে কথা ভাবতেও পারিনি আমি। রঘু অবাক হয়ে সর্দারের মুখের দিকে তাকালো। বৃন্দা সিং বলে চলল, আমার দেশ কোথায় জানিস? রাজস্থান। তুই বাঙাল মুলুকে থাকিস, সে দেশের কথা তুই ভাবতেও পারবি না। শুধু বালি আর পাথর, জল নেই বললেই চলে। ফসল একরকম হয়ই না। বড় বড় শহর আছে, রাজা আছে, বড়া বড়া শেঠজি আছে, মন্দির মঞ্জিল আছে, কিন্তু গাঁয়ের মানুষের কষ্টের শেষ নেই। আমারও খাওয়া জুটতো না। আমার মা জয়পুরে ভিক মাংতে গিয়ে এক শেঠজির হাওয়া গাড়ির তলায় চাপা পড়ে মরে গেল। তখন আর মাথা ঠিক রইল না। রাগে দুঃখে আমি ডাকু হয়ে গেলাম। পেট ভরে যদি এক বেলাও রুটি খেতে পেতাম তাহলে সব অন্যরকম হয়ে যেত। রঘু ভয়ে ভয়ে বললে, আমিও ডাকু হতে চাই না, আমায় ছেড়ে দাও। হঠাৎ বৃন্দা সিং এর লাল লাল ভয়ঙ্কর চোখ দুটো দপ দপ করে জ্বলে উঠল। তারপর কি করবি? বৃন্দা সিং গর্জে উঠল, পুলিশের কাছে গিয়ে বলে দিবি আমাদের দলের কথা, তারা আমায় ধরে নিয়ে গিয়ে ফাঁসিতে লটকে দিক, এই তোর মতলব? না সর্দার। না সর্দার? বাঘের ডাকের মতো ফেটে পড়লো বৃন্দা সিং এর গলা। গোয়েন্দা, সব গোয়েন্দা, কাউকে বিশ্বাস করি না আমি। শোন রঘুয়া, তুই মুরলির জান বাঁচিয়েছিস, আজ আমাকে বাঁচিয়েছিস, তাই এবার তোকে আমি মাফ করলাম। ফের যদি এখান থেকে চলে যাওয়ার কথা বলবি তাহলে তোকে সোজা কালীমাজির মন্দিরে নিয়ে গিয়ে খতম করে দেব, ইয়াদ রাখনা, হুঁশিয়ার। বলেই ঝড়ের মতো বন ভেঙে কোন দিকে এগিয়ে গেল। রাঘবলাল সর্দারকে আর দেখতেও পেল না। কাঠ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল সে। আশ্চর্য মেজাজ বৃন্দা সিং এর, কিছুই বোঝবার জো নেই। এই দিব্যি মিষ্টি মুখে কথা বলছে, তারপরেই হঠাৎ রেগে গো গো করে উঠল। তখন তার মুখ চোখের দিকে তাকায় কার সাধ্যি। মনে হতে থাকে এখন সে জ্যান্ত মানুষ ধরে
বাঘের মতো কচমচিয়ে চিবিয়ে খেতে পারে। বেশ বলছিল নিজের কথা, বলছিল রঘুকে সে ছেড়ে দেবে, কিন্তু একটু পরেই কি যে হলো। রঘু তাকিয়ে দেখলো হাড্ডার কাছাকাছি এসে পড়েছে সে, কিন্তু এখন আর ওখানে যেতে ইচ্ছে করলো না। একটা প্রকাণ্ড আমলকি গাছে অসংখ্য ফল ধরেছে, সরু সরু পাতার আড়ালে গোছায় গোছায় আমলকি সবুজ মার্বেলের মতো ঝুলছে, কয়েকটা পাকা ফল ছড়িয়ে আছে তলায়। জায়গাটা পরিষ্কার দেখে রঘু সেখানে বসে পড়ল, দুটো আমলকি কুড়িয়ে নিয়ে চিবুতে লাগলো অন্যমনস্কভাবে। এখন বেলা পড়ে এসেছে। রঘুর মনে পড়ল এই সময় তাদের স্কুলের ড্রিল পিরিয়ড। রঘু ভালো ড্রিল করতে পারতো না। অ্যাটেনশন বললে ফল ইন, রাইট টার্ন বললে লেফট টার্ন নিত। তখন তার খিদেতে নাড়ি চিনবিনিয়ে উঠেছে, কেবল ভাবছে বাড়িতে মা আজ কি নতুন খাবার রেখেছে তার জন্যে। কিন্তু কুস্তি লড়ে লাঠি খেলে রঘু ভাবছে ড্রিল করার মতো এমন ভালো জিনিসও তার ভালো লাগতো না। এমনি অকর্মা ছিল সে। সাথে কি আর ফিগার ভুল হলে ড্রিল মাস্টার ধীরেন বাবু এসে তার কানে চাঁটি লাগিয়ে দিতেন। আবার যদি কখনো ফিরে যেতে পারি, কিন্তু বৃন্দা সিং তাকে কি আর ফিরতে দেবে? ডাকু হয়েই বোধহয় তাকে ফাঁসিতে ঝুলতে হবে শেষ পর্যন্ত। আব তুমকো মিলা। রঘু চমকে তাকাতেই দেখলো সামনে ভুট্টারাম দাঁড়িয়ে। রঘু উঠে পড়ল, আর কতগুলো উঁচু উঁচু বিশ্রী দাঁত দেখিয়ে ভুট্টারাম বললে, সেদিন তো খুব চালাকি করে পালিয়ে গেলি মুরলির সঙ্গে, এখন যদি আমি তোকে পিটিয়ে তুলোধনা করি কি করবি? সে রাঘবলাল আর নয় যে পেঁচার ডাকে মূর্ছা যেত। ভুট্টারামের কথায় তার গা জ্বলে গেল। তুমি আমায় মারবে কেন? তুই আমার খাটিয়ায় সজারু ছাড়লি কেন? আমার পিঠ ফুটো হয়ে গেছে। রাঘবের বলতে ইচ্ছে হলো, তোমার তো গন্ডারের চামড়া, দুটো সজারুর কাদায় আর কি হয় তোমার? কিন্তু সে কথা না বলে সে জবাব দিলে, তুমি আমার গায়ে ব্যাং দিয়েছিলে কেন? ভুট্টারাম দাঁত খিচিয়ে বললে, বেশ করেছি, এখন তোকে মেরে আমি হালুয়া করে দেব, দেখি কে বাঁচায়। রঘু মাথা সোজা করে বললে, খবরদার। খবরদার? আচ্ছা দেখো তাপ। দুটো হাত সামনে ছড়িয়ে নিয়ে ভুট্টারাম ঝাঁপিয়ে পড়লো রঘুর উপর। রঘু অমনি কাঠবিড়ালির মতো সরাত করে সরে গেল, আর ভুট্টারাম সোজা গিয়ে ধাক্কা খেলো আমলকি গাছটার সঙ্গে। চেঁচিয়ে উঠল, আরে বাপ! রঘু আনন্দে হাততালি দিয়ে উঠল। ভুট্টারাম আনন্দে হেসে উঠল। উঁচু উঁচু দাঁতগুলো চকচক করে উঠল তার। ছোড়াটা তুলে সে রঘুর দিকে এগিয়ে গেল, এক্ষুনি ওর বুকে বসিয়ে দেবে। প্রাণের দায়ে চেঁচিয়ে উঠল রঘু, মুরলি, মুরলি ভাইয়া! कोई नहीं, कोई तुमको नहीं बचाएगा। দাঁতে দাঁত ঘষে ভুট্টারাম ছোড়াটাকে বাগিয়ে ধরল, কিন্তু ছোড়া আর নামলো না। তার আগেই কে তার হাত মুচড়ে ধরল। যন্ত্রণায় চেঁচিয়ে উঠল ভুট্টারাম। ছোড়াটা মাটিতে পড়ে গেঁথে গেল। রঘু দেখল বৃন্দা সিং দাঁড়িয়ে। বৃন্দা সিং একটা প্রকাণ্ড চর বসিয়ে দিল ভুট্টারামের গালে। ঢাকের চামড়া ফেটে যাওয়ার মতো আওয়াজ উঠল একটা, আর একটা চর পড়ল। তারপরেই ভুট্টারাম লম্বা হয়ে শুয়ে পড়ল মাটির উপরে, কিন্তু শুয়ে থাকতেও পারল না। একটা হ্যাঁচকা টান দিয়ে সর্দার তক্ষুনি তাকে দাঁড় করালো। ভুট্টারামের চোখ দুটো বোজা, সারাটা শরীর তার টলছে, মুখটা ফাঁক হয়ে আছে, রক্ত দেখা যাচ্ছে দাঁতের গোড়ায় গোড়ায়। সর্দার বললে, শাবাশ রঘুয়া, সব দেখেছি আমি, চল এখন আমার সঙ্গে। আগে ভুট্টারামের বিচার হবে, তারপর দুসরা কাজ। আজ রাতেই এই বদমাশকে আমি বলি দেব। ভুট্টারাম সেই অবস্থায় হাউ হাউ করে কেঁদে উঠল, সর্দার মুঝে মাফ। মাফ কবি নেই। এই বাচ্চার সঙ্গে কুস্তিতে হেরে গিয়ে তুই ছোড়া বের করিস? চোট্টা, ডরপোক বদমাস কাহাকা!
তোর মতো লোক সঙ্গে থাকলে বৃন্দা সিং এর দলের বদনাম। তোকে আমি সাবার করে দেব। সর্দার, চুপ রহো। টুটি চেপে ধরে যেমন করে বেড়াল ইঁদুরকে ঝাঁকুনি দেয়, ঠিক তেমনি করেই সর্দার তাকে ঝাঁকি দিলে। বললে, তোকে মরতে হবে জরুর। আর তখন রাঘবলালি হাঁটু গেড়ে বসে পড়ল বৃন্দা সিং এর পায়ের কাছে। সর্দার, তোমার পায়ে পড়ছি, ভুটারামকে এবারের মতো মাফ করে দাও। বৃন্দা সিং রঘুর দিকে তাকালো। তার রক্তমাখা দাঁতগুলো বের করে টেরা টেরা চোখ দুটোকে মেলে ধরে স্বয়ং ভুটারাম হাঁ করে চেয়ে রইল রঘুর দিকে, সমস্ত ভয়, ডর, ব্যথা ভুলে গিয়েই। এমন অসম্ভব ঘটনা জীবনে সে কখনো দেখেনি।